আমার মায়ের সাথে মানে আমার আমার জন্মের মাধ্যমেই কিন্তু আমার মা মা হন। তো সুতরাং আমার মা মা মানে তার যে মাতৃত্ব সেখানে আমারও একটা ভূমিকা আছে, এটা আমার প্রদত্ত না, এটা বিধাতা প্রদত্ত। কিন্তু মানে আমার কারণেই উনি প্রথমবারের মতো মা হন। তো সেটা আছে, এবং মায়ের সঙ্গে তার জীবিত কাল, আমার আমার সাথে আমার মায়ের জীবিত কাল হচ্ছে 42 বছরের। এখন 42 বছর আমি যদি 1 মিনিট করেও বলি তাহলে কিন্তু 42 মিনিট লাগবে, তাহলে আপনার এরকম দুটা তিনটা অনুষ্ঠান লাগবে, সেই সময় তো আর পাওয়া যাবে না। তো আমি যথাসাধ্য চেষ্টা করছি মানে সংক্ষেপে যতটুকু বলা যায় সেটা। একটা হচ্ছে তখন আমরা খুব দেখতে পেতাম, এখন এটা নানান কারণে আমরা সেই দেখি যে একটু ব্যত্যয় হচ্ছে। সেটা হচ্ছে বেশিরভাগ ঘরে তখন মানে বাচ্চাদের প্রথম শিক্ষক কিন্তু মা ছিলেন। তাদের মায়েরা অল্প শিক্ষিত হতেন বা অর্ধশিক্ষিত হতেন, কিন্তু প্রথম যে বর্ণ পরিচয় সেটা কিন্তু মায়ের হাতেই হতো। এটা মানে আমি বলছি 60 দশক এবং 70 দশক পর্যন্ত আমরা এটা দেখে এসেছি। এখন যেটা আমরা তেমন আর দেখতে পাই না। খুব বছর 10 আগে বা 15 আগে আমাকে আমার এক মানে অনুজ প্রতিম ভাই এসে বললেন, ওকে ভাই একজন কি হোম টিউটর পাওয়া যাবে? আমি কিসের জন্য? ওই কি আমার বাচ্চাটাকে তো ওই যে প্লেতে ভর্তি করিয়েছি, তো ওর জন্য একজন টিচার লাগবে। এবং তার বউ হচ্ছেন, তার স্ত্রী হচ্ছেন বাংলায় মাস্টার্স করা, এবং তিনি কিন্তু অন্য কোনো কাজে ব্যস্ত নন, উনি ঘর সংসারই করেন। তাহলে সেখানে উনি বাচ্চাকে সময় দিতে পারছেন না। আমার কাছে মনে হয়েছে এই যে আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটি টাইমের নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে আছি এখন, বাবা মায়েরা বিশেষ করে, সেখানে একটা ভালো সুযোগ ছিল এই যে আপনি বর্ণ পরিচয় ঘটাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনার একটা ইন্টারাকশন হচ্ছে। এবং প্রথম প্রথম যে শিক্ষক তিনি মানে সেটা মা হওয়াটা আমার কাছে মনে হয় যে সেটা খুব জরুরি। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ এ ব্লেসিং ফর আস, আমরা যারা সেই সুযোগটা পেয়েছি। তো এটা একটা ব্যাপার। আমার মায়ের যখন বিয়ে হয় তখন আমার নানার কয়েকটা শর্ত ছিল আমার বাবার প্রতি। তার মধ্যে একটা শর্ত ছিল যে আমার মা বিয়ের পরেও তার লেখাপড়া চালিয়ে যেতে পারবেন, যেটা আমার বাবা রাজি হয়েছিলেন, যে শর্তে রাজি হয়েছিলেন। আমার মায়ের কথা একটু বলি, সেটা হচ্ছে আমার মা এসএসসি, তখন তো মেট্রিক বলতো, এসএসসি ছিল না, মেট্রিক বলতো। তো মেট্রিক পাশ করেছিলেন আর্টসে হায়ার সেকেন্ড ডিভিশনে। তো আর্টসে হায়ার সেকেন্ড ডিভিশন কিন্তু সেই সময়, আমি এটা 65 সালের কথা বলছি, এবং তার অবহিত পরেই কিন্তু ওনার বিয়ে হয়ে যায়। এবং তারপরে উনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন, ফার্স্ট ইয়ারে ভর্তি হন এবং ক্লাস করতে থাকেন। সেই সময়েই আমার জন্ম হয়, যখন উনি চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। এবং তা আমার কিছুকাল পরেই 13 কি 15 মাস পরে নাওশেবা ছবি কবিতার জন্ম, এবং আরো 3.5 বছর পরে আমাদের যে ছোট ভাই জুলকারনাইন ছবি সুমনের জন্ম। তো আমার মায়ের ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও উনি আহ, আর লেখাপড়ার দিকে আগালেন না। উনি চিন্তা করলেন যে না, আমার সন্তান এবং সংসার এটাকেই আমি বরং দেখভাল করি। তো সেখানে উনি কিছুটা হারিয়েছেন, কিন্তু সেটার কারণে আমরা অনেক বেশি বেনিফিটেড হয়েছি, সেটার সরাসরি সুবিধাভোগী আমরা। কিন্তু উনি ওনার মানে সত্য এবং স্বার্থ ত্যাগ করেছেন। তো এই কথাটা একটু বলা দরকার। এখনকার সময়ে যারা কেরিয়ারিস্ট তাদের পক্ষে এরকম ডিসিশন নেওয়াটা খুব, আমি বলবো যে আহ, এটা সাধারণত হয় না, এবং সেটা খুব আহ, অনেক কারণে এটা অবশ্য সম্ভব নয়। আমি কাউকে এখানে ব্লেম করছি না, আমাদের যে পারিপার্শ্বিকতা সেটা অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা ব্যাপার। তো আমি এরকম, আমি প্রথম সন্তান আগেই বলেছি। তো মা আমাকে নানান ধরনের শাসন করতেন, আবার আমি তো বড় ছেলে, অনেক আবদারও করতাম এগুলি টেগুলি। তো একসময় আমি যখন 2-3-তে পড়ি তখন একটু একটু ইংরেজি শব্দ লিখতে পারি। তো আমি আমার নানার কাছে একটা চিঠি লিখলাম আমার মায়ের, হ্যাঁ, বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, সেটা আবার বাংলা ইংরেজিতে। ধরেন কথাগুলি লিখছে এইভাবে যে ইউর ডটার আমাকে বেশি বকা দেয়, এরকম করে আর কি, এরকম করে আমি একটা চিঠি লিখলাম। তো সেটা আমার নানা পড়লেন। নানার সঙ্গে আমাদের পত্র যোগাযোগ তেমন ছিল না, কিন্তু এইবার উনি আমাকে চিঠির জবাবটা দিলেন, এই চিঠিটা আমি খুঁজে পাচ্ছি না। আহ, তো সেখানে উনি যেটা বলবার চেষ্টা করলেন, দ্যাট ওয়াজ এ গুড লেসন ফর মি অ্যাজ ওয়েল। তো সেটা হচ্ছে
যে দেখো নাতি, সবকিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মায়ের বিচার করা চলে না। এটা কিন্তু আমার কাছে একটা বড় লেসন। আমার আমার মা কোনো উনি রক্ত মাংসের মানুষ, ওনার অনেক রাগ অভিমান অনেক কিছু আছে, ভুলভ্রান্তি আছে, কিন্তু তারপরে সবচাইতে বড় পরিচয় হচ্ছে উনি মা। এবং আমি এটা শুধু আমার মা বলে বলছি না, পৃথিবীর সব মায়ের বেলাতেই বলছি আমি, যে ইউ ক্যান নেভার জাজ এনি মাদার। এটা আসলে আমাদের এখতিয়ারে নাই, এবং বিশেষ করে আমরা যারা পুরুষ তাদের এখতিয়ারে তো নেই। কারণটা হচ্ছে যে আমরা আজকে আপনার এই আমি আমি আমার যেটা বলেছেন, আমি আমার ব্যাচেলার করেছি স্থাপত্যে, আমি আমার মাস্টার্স করেছি পাবলিক হেলথে। তো পাবলিক হেলথে পড়তে গিয়ে তখন আমার একটা বোধোদয় হলো যে আসলে যে এই যে প্রসব বেদনা, প্রসব বেদনাতে মায়েরা যে যন্ত্রণা ভোগ করেন, এটা যদি আমরা পাই যদি আমরা অনুভব করতে পারতাম আমরা সন্তানরা, তাহলে আমরা মাকে যত কষ্ট দিয়েছি ইহজীবনে আমরা এত কষ্ট দিতে পারতাম না। কিন্তু সেই অনুভূতিটা আমাদের হয় না দেখে কিন্তু আমরা এটা করতে পারি না। আমি আজকে আজকে নিজেকে আমি কিন্তু খুব মানে আমার একটা গিল্ট হয়, সেন্স অফ গিল্ট হয়, গিল্টি ফিলিং হয়, যে আমার মায়ের কিন্তু ওই এপ্রিসিয়েশনটা আমরা কিন্তু দিতে পারিনি। যে উনি যে 10 মাস আমাদেরকে মানে 10 মাস, আমরা এটা কথায় কথায় বলি, সেইভাবেই বলছি, এই যে প্রসবকালে যে উনি আমাদেরকে যে বহন করেছেন এবং তারপরে যে প্রসব বেদনা, এটার 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 উদাহরণ কেউ কেউ দিয়েছেন এরকম, যে আপনার হাড় মাংসকে যদি ক্রাশ করা হয় তাহলে আপনি যেরকম পেইন ফিল করবেন, এটা নাকি সেরকম পেইন ফিল করা। সেটা তো এটা আমরা আমাদের অনুভবের মধ্যে আসলে আনতে পারবো না। এবং সেই কারণেই বোধহয় আমরা আমাদের মায়েদের প্রতি যত বিচার করেছি, সেটার একটা বড় কারণ হচ্ছে সেটা, যে আমরা এই জিনিসটা অনুধাবন করতে পারিনি কখনো। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো আমার মায়ের যেটা বলছি, আমার মা কিন্তু আয়োজক হিসেবে শি ওয়াজ এন এক্সেলেন্ট পার্সন। আমার মনে আছে আমরা চট্টগ্রামে, তখন আমার 7 বছরের জন্মদিন হবে, এটা আমি 70 দশকের মাঝামাঝি বা আর্লি টাইমের কথা বলছি। তো তখন উনি আমার হাতে লেখায় যে বন্ধুরা, আমি আজ আসছে 21শে জুন, হ্যাঁ, আমি সাতসিঁড়িতে পা দিচ্ছি, 7 বছর হচ্ছে আমার। তো একটা খেলাঘরের আয়োজন করা হয়েছে, আমার এক্সাক্ট শব্দগুলো মনে নেই, তো আসতে হবে কিন্তু। এটা বলে এই কার্ডটা কিন্তু ছাপানো হয়েছিল। আমি আজকের দিনে আপনাকে যখন বলি আমি যে আমার একটা বার্থডে কার্ড ছাপাবো, এটা আপনার কাছে কিছু মনে হয় না, বাট আমি বলছি এগুলি 73, 72, 73 ওই সময়ের কথা, স্বাধীনতার পর পর। সেটা কিন্তু একটা মানে অভূতপূর্ব ঘটনা ছিল। এবং শুধু কার্ড ছাপিয়ে উনি ক্ষান্ত হননি। আমরা বিয়ের কার্ড যেরকম বাসায় বাসায় গিয়ে বিলি করে আসি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ওই কার্ড উনি বিলি করেছিলেন। এবং আমাদের বাসায় একটা ভালো একটা প্রোগ্রাম হয়েছিল, এবং সেখানে খাবার কি হবে, কোত্থেকে পরোটা আসবে, কোত্থেকে মাংস আসবে, কোত্থেকে ওখানে ফ্রুটস দেওয়া হবে, এগুলি সব উনি এক হাতে সামাল দিয়েছেন। তো এই জিনিসগুলো ওনার প্রায় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, যখন আমরা বড় হয়ে গেছি, বিয়ে করেছি, আমরা বাবা মা হয়েছি, তখনও পর্যন্ত এটা জারি ছিল। এবং আমাদের যখন জন্মদিন বা বিয়ের বার্ষিকী হচ্ছে, তো উনি সকালে একটা ফোন করতেন যে তোমরা কিন্তু সন্ধ্যার সময় আমাদের বাসায় চলে আসবে, হ্যাঁ, তোমরা আমার এখানে খাবে। তো সেটা হচ্ছে ওনার মেনু হবে, ওনার ওয়ে অফ অ্যারেঞ্জমেন্ট হবে, সেটা আপনি কমপ্লাই করবেন, সেটাতেই ওনার আনন্দ। এটা একটা বিষয় ছিল আমার কাছে, এটা মনে হয়েছে। যখন আমি স্কুলে পড়ি, আমার জীবনে অনেক ধরনের উত্থান পতন আছে আর কি। তো তার মধ্যে মানে আমি জীবনে ফার্স্ট হয়েছি, তারপর সাবজেক্ট ফেল করেছি, ইয়ার ফেল করেছি, হ্যাঁ, আবার পাসও করেছি। আমার মানে সব ডাইমেনশন আমার মধ্যে আছে, এবিসিডি থেকে জেড পর্যন্ত, এরকম একটা ব্যাপার। তো সেখানে আমি ক্লাস 7-এ প্রথম সাবজেক্টে ফেল করি। তো একটা সাবজেক্ট হচ্ছে আপনার সেটা হচ্ছে অঙ্ক, আর আরেকটা হচ্ছে আরবি। তো অঙ্কে বোধহয় পেলাম 21 আর আরবিতে 22, অথবা উল্টোটা। তো এটা পাওয়াতে আমি ফেল করলাম, মানে পরের ইয়েতে আমি পেলাম বোধহয় 32 কি 35 পেলাম অঙ্কে। আমি পাশ করে গেলাম, কিন্তু আমার প্লেসটা অনেক পিছিয়ে গেল। এটা ক্লাস 7-এর কথা বলছি আমি। তো আমার মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তো আমাদের একজন স্কুলের স্যার ছিলেন, কুঞ্জবিহারী নাথ, এখন আর বেঁচে নেই। তো উনি প্রাইভেট পড়াতেন। তো আমার মা ওনার কাছে নিয়ে গেলেন খুব দুশ্চিন্তায় পড়ে, যে স্যার ওকে একটু আপনি অঙ্ক শেখান।
এখন আপনারা জানেন যেমন ওই যে সঙ্গীতের যে ঘরানা আছে, তো ঘরানার কোন উস্তাদের যদি আপনি শিষ্য হতে চান, শাগরেদ হতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক ধরনের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা দিয়ে যদি উস্তাদজি মনে করেন অথবা পণ্ডিতজি মনে করেন যে আপনাকে ছাত্র হিসেবে উনি অ্যাকসেপ্ট করবেন, তাহলেই কিন্তু আপনি ওখানে যেতে পারবেন। আপনি ভর্তি হয়ে গেলেন ওরকম না, কিন্তু ফর্ম ফিল আপ করে ভর্তি হলেন তা না, কিন্তু মানে ঘরানার ব্যাপারে। তো এখানেও স্যার আমাকে পরীক্ষা দিলেন, এটা অনেক সহজ পরীক্ষা, যে সুদ কষার অঙ্ক দিলেন যে এটা কর। তো আমি যথারীতি পারলাম না। না পারার পরে এবার উনি একটা প্রেসক্রিপশন দিলেন। প্রেসক্রিপশনটা হচ্ছে যে আমি কিন্তু তখন ক্লাস 8 শুরু করেছি। উনি আমাকে, আমার মাকে বললেন যে কালকে ওকে পাঠাবেন ক্লাস 6 এর বই দিয়ে। দেখেন কত বড় অপমান। হ্যাঁ, আমি ক্লাস 8 এ পড়ি আর ক্লাস 6 এর অঙ্ক বই দিয়ে পাঠাবেন। এখন আমি তো ক্লাস 6 অনেক বছর মানে 2 বছর আগে শেষ করে ফেলেছি। এখন আমার কাছে আর ক্লাস 6 এর অঙ্কের বই নাই। আমার মা ঘুরে ফিরে পাড়ার মধ্যে কার কাছে আছে ওই বই জোগাড় করলেন, জোগাড় করে পরের দিন আমাকে পাঠালেন। তো আমি সেই ছেলে ওই একই বছরে 6 এর অঙ্ক শেষ করলাম, 7 এর অঙ্ক শেষ করলাম, 8 এর অঙ্ক শেষ করলাম, 9 এর অঙ্ক শেষ করলাম, 10 এসএসসি পর্যন্ত আমার ক্লিয়ার, যখন আমি 8 এ ওই স্যারের কল্যাণে। তো এটা বলছি, আমার মায়ের এক ধরনের ওই যে মুরগির, হ্যাঁ, ওই যে পাখার নিচে রাখা, হ্যাঁ, তো সেটা আমি এক জায়গায় একটু লিখেছি। এটা একটু আমি পড়ে শুনে, আমি অন্য একটা জবানিতে বলবার চেষ্টা করেছি। তোমাদের মা জননীকে দেখলে যে ছবিটা হৃদয়ে ভেসে ওঠে তা হচ্ছে একটা মুরগি তার দুডানা মেলে দুলকি চালে হাঁটছে, গলাটা বাড়িয়ে মাথাটা এদিক ওদিক এদিক সেদিক ঘুরিয়ে ইতিউতি তাকাচ্ছে। তার চলনে ভাবভঙ্গিতে এক ধরনের রাজসিক মহিমা শোভা পাচ্ছে। এই মহিমা ও শোভার উৎস তার দুডানার নিচে কুই কুই করতে থাকা অগণিত মুরগি ছানা। কেউ একটু আদর্শহাক বশত অথবা মিথ্যে ভয় দেখাবার জন্য একটা ছানার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তো মুরগিটি অমনি ঠোকর দিয়ে পারলে রক্ত ঝরিয়ে দেয়। আমার হৃদয়ে চিরায়ত যে মা, তার ছবিটি এমনই। এটা আমি একটা লেখাতে লিখেছিলাম, আপনাদেরকে এই সুযোগে পড়ে শোনালাম। তো এরকম অনেকগুলো বিষয় আছে। তারপরে হচ্ছে এই যে বলছি যে তার চলনে বলনে ভাবভঙ্গিতে এক ধরনের অগণিত মুরগি ছানা। তো আমরা যখন বুয়েটে ভর্তি হই স্থাপত্য পড়তে, তখন আমাদের ওই এরশাদ ভ্যাকেশনে পড়ে যেতে হয়। এরশাদের আমলে অনেকবারই ইউনিভার্সিটি বন্ধ হচ্ছিল। যখন আমি অবশেষে পাশ করলাম, তো আমার মায়েরও কিন্তু সেরকম ওই যে সগৌরবে মাথা উঁচিয়ে উনি যেখানেই যান, মানে আমি হচ্ছি অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট, হ্যাঁ, মানে মাঝখানের চাইতে একটু উপরে অথবা একটু নিচে, কিন্তু আমার মায়ের এটা নিয়ে গৌরবের অন্ত নেই যে আমার বড় ছেলে কিন্তু আর্কিটেক্ট। এটা যেখানেই যান উনি বলেন। তা আমি কিন্তু নিজে খুব লজ্জিত হয়ে যাই, হ্যাঁ, আমার খুব, হ্যাঁ, শর্মিন্দা লাগে, কিন্তু আমার মায়ের এটা নিয়ে কিন্তু কোনো ভাবান্তর নেই, উনি বলেই চলবেন যে আমার বড় ছেলে কিন্তু আর্কিটেক্ট। সুতরাং মানে আমাকে যে কোনো যেন তেন মনে করো না, এরকম একটা ব্যাপার আর কি। তো সেটা। আরেকটা হচ্ছে যে আর্কাইভিং এর একটা ব্যাপার, এটা 70-এর দশকে যখন আমরা চট্টগ্রামে, আমি আমার মায়ের সাথী ছিলাম তখন। আমার মা যখন আমরা মর্নিং শিফটের স্কুলে পড়তাম, তো তারপরে আমাকে নিয়ে বেরোতেন চট্টগ্রাম নিউ মার্কেটে। একটা জায়গা ছিল, ওই ওরা ফ্রেম করতো। তো আমার মা খুব সময় নিয়ে বিভিন্ন ছবি নিয়ে যেতেন এবং ওদেরকে বুঝিয়ে বলতেন যে এই ছবিটা এইভাবে বসাতে হবে এবং ফ্রেম করবে। তো ওই আম্মা এইভাবে অনেকগুলি 3টা 4টা প্রায় ফ্রেম করেছিলাম, ওগুলো আমরা ঢাকায় এনেছিলাম। পরবর্তীতে অবশ্য এই যে বাসা বদলের কারণে অনেকগুলি আর এখন নেই অস্তিত্ব। তো এটা একটা আছে। আরেকটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য আম্মা তার মৃত্যুর আগে একটা করে অ্যালবাম তৈরি করে দিয়েছিলেন। তো আমার মিনিট 2-এক লাগতে পারে, 2-3 লাগতে পারে। সেটা হচ্ছে এরকম: মায়ের মুখ। সবাই বলেছিল সেদিন, শেষবারের মতো মায়ের মুখ দেখে নাও। আমি যাইনি, দেখিনি শুয়ে থাকা শুভ্র বসনা নিশ্চুপ মায়ের মুখ। আমার হৃদয়ের স্মৃতির তাকে সেদিন যোগ হয়েছিল আরো একখানা অ্যালবাম। মা আমার জন্য একটা অ্যালবাম বানিয়েছিল আমার 2 ভাই বোনের জন্যেও। মায়ের সেই অ্যালবামে ছিল আমার বিভিন্ন বয়সের ছবি, মা বাবার কোলে আর পূর্বপুরুষদের কারো কারো সাথে। সেই সাথে স্কুলে আমার প্রথমবার প্রথম হওয়ার সনদ, আরো সাথে জীবনে প্রথমবার ফেল করার সনদ, তাও আবার অঙ্কে আর আরবিতে। মা বাবা সহ কতজনের সাথে মান অভিমান, দুঃখ আনন্দ আর ভালোবাসায় ভরা লেখা, আদান প্রদান করা চিঠি, আমার প্রথম বই প্রকাশে বরেণ্যদের অভিনন্দন, মা বাবার কাছে দেওয়া আমার জীবনতরীর সহযাত্রী পছন্দের খবর, এমন আরো কত কি। মায়ের অ্যালবামটা ঘরের তাকে রাখা আছে।
আমার চোখের সামনেই। কখনো কখনো দেখাই অনেককেই, কিন্তু মা নেই। আর আমার হৃদয়ের স্মৃতির তাকে রাখা আমার সেই অ্যালবামে মায়ের ছবিগুলো এখনো নড়ে চড়ে, কথা বলে। কখনো একটা না অনেকক্ষণ, কখনো বা থেমে থেমে মুহূর্ত মাত্র, উধাও পরক্ষণ। সময়ে অসময়ে, সুসময়ে দুঃসময়ে, কখনো বা রাতে, আঁধারে একাকিত্বে, কখনো প্রভাতে। ছোটবেলায় মায়ের বকুনি খেয়ে এই আমি কেঁদেছি কত, আমি বড় হওয়ার পর আমার বকুনি খেয়ে মাও আমার কেঁদেছে কত। স্মৃতি ভরা সময়ের অ্যালবামে এমন ঘটনা কত শত। সময়ের পিঠে চেপে চলে যাওয়া যায় স্মৃতি ভরা অ্যালবামের যে কোনো পাতায়। এখন আর বকুনি নেই, আছে শুধু ভালোবাসা, হৃদয়ের আকাশ ভরা। মা যেন কত শত তারা, অ্যালবামে মায়ের মুখ দেখা যায় বারবার, কত শতভাবে দেখানো যায় না তার কিছুই। এই পৃথিবীতে আমার আগমনে যে প্রথমবার মা হয়েছিল, আমার সেই মা দেখানো যায় না কাউকেই। মায়ের অ্যালবাম আছে আমার কাছে, সেই সাথে মাও আছে তাতে। আমার সে মায়ের মুখ দেখতে পাবে এমন কেউ নেই। তো এটাই ছিল বলা। আর আরেকটা দুটা তিনটা বলে আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। সেটা হচ্ছে যে আমার মা অনেক কিছু করেছেন, কিন্তু কতগুলো জিনিস আমাদেরকে দিয়ে গেছেন। তো সেটা আমি একটু উল্লেখ করতে চাই। একটা হচ্ছে, এটা উনি আমাদেরকে শেখাননি, কিন্তু বলতে বলতে আমরাই শিখে গেছি। সেটা একটা হচ্ছে যে দোয়া ইউনুস, যে কোনো একটা বিপজ্জনক কোনো কিছু ঘটলেই আমাকে খুব মানে উচ্চস্বরে বলে উঠতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এটা আমরা ওখান থেকেই মানে এটা যে দোয়া ইউনুস সেটা আমরা পরে শিখেছি, কিন্তু এই দোয়াটা আমরা আমার মায়ের থেকে শুনে শুনে শিখেছি। এটা একটা। আর একটা হচ্ছে ওই সন্ধ্যার পরে উনি ইয়া নবী সালাম আলাইকা যে নাতটা সাধারণত মিলাদ মাহফিলে পড়া হয়, সেটা আমরা আমার মায়ের কাছ থেকেই শুনে শিখেছিলাম তখন। তো এটা একটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যেটা আমি আগেও বলেছি, যে পৃথিবীর সব মা যারা মা হয়েছেন তাদের জন্য আসলে জান্নাতি একমাত্র যোগ্যতম স্থান, এর নিচে আর কোনো কিছু আমরা এটার জন্য আমরা বলতে পারি না। অনেক ধন্যবাদ।